আমাদের দেশে একটা সমস্যা আছে যেটা হলো একটু ভালো হলেই প্রোডাক্ট খারাপ হয়ে যায়। বড় চ্যালেঞ্জ আমি দেখতেছি যে পিপুল, মুরগির চেয়ে মানুষ। ব্যবসার ক্ষেত্রে ওয়ান অফ দ্য মেজর চ্যালেঞ্জ হলো যে প্রপার মানুষ পাওয়া। নামাজের দোয়া কিন্তু নাই যে নামাজটা সহজ করে দেন রোজার জন্য, কিন্তু হজের ক্ষেত্রে না সহজের দোয়া আছে। বিজনেসটাও চ্যালেঞ্জ। এই জন্যে আল্লাহ তাআলা কখনো বলে নাই যে তুমি চাকরি করলে এই পাবা, এই করলে এই পাবা, চাকরিতে বরকত বেশি, এটা কিন্তু বলে নাই। হয় চাকরি কিন্তু নেট প্রফিট। আমার একটা কমিটমেন্ট আছে যে ইফ আই ক্যান নট কন্টিনিউ মাই কমিটমেন্ট আই উইল লিভ দ্য বিজনেস। মা যেটা বলতো যে আমার পোলা এসি ছাড়া চলতো না, সেখানে এই গরমের মধ্যে কাজ করতেছে। কারণ আমার অভ্যাস যেটা হলো আমি একবারে রুট লেভেলে কাজ করার অবস্থা। আমার কথা শো মাস্ট গো অন। আমার সাথে কেউ না থাকে আমি দরকার বলে কাঁচাতে নেমে যাবো। স্ট্রাগল থাকতে পারে, দিনের শেষে সত্য সত্যই। সত্য তিতা কিন্তু ফল খুব মিষ্টি, মিথ্যা মিঠা কিন্তু এর ফল খুব তিতা। দিনের শেষে আমি দুনিয়া থেকে কি নিয়ে গেলাম সেটাই আমার কাছে বড় কথা। মাইন্ডসেট ভার্সেস স্কিল সেট, কোনটার কতটুকু গুরুত্ব বলে মনে হয় একটা ব্যবসা সফলভাবে দাঁড় করাতে গেলে? আমি একটা প্রোডাক্ট দিচ্ছি, আমার কমিটমেন্ট হলো এই প্রোডাক্টে আমি যা বলতেছি সেটা আমি 100% কমপ্লাই করতে পারতেছি না। যদি না পারি আই হ্যাভ টু ডিসক্লোজ দিস অন, যে এই আমার লিমিটেশন। আমরা যদি মনে করি যে আমি এই আকাম কুকাম করে আমি যে উমরায় যাবো ইয়ে যাবো গুনাহ মাফ হয়, এত ইজি না জিনিসটা। আমি একটা কথা বলি, আল্লাহ তাআলা এত বোকা না। ফাউন্ডার অর্গানিক চিকেন ইমরুল হাসান একটা কমিটমেন্ট নিয়ে এসছে, অর্থাৎ সমাজের জন্য এবং নিজের পরিবারের সাথে সমাজ, দেশ এবং সবচেয়ে বড় কমিটমেন্ট যেটা টু দ্য অলমাইটি, আসলে হোয়াট এম আই ডুইং ইট রাইট, এম আই ডুইং ইট জাস্ট, অর্থাৎ ব্যবসায়িক যে মর্যাদা টু দি ওনার অফ হিউম্যান বিং, দ্য ক্রিয়েটর অলমাইটি, উনি যেভাবে দিয়েছেন সেই মানদণ্ডে যাবার জন্য যা যা করা দরকার, অর্থাৎ অথেন্টিসিটি, জেনুইনিটি এবং আসলে সততার কোনো বিকল্প নেই। তবে সেই পথের চ্যালেঞ্জেসগুলো শুনছিলাম। দর্শক আপনারা যারা শুনবেন এখান থেকে অনেক কিছুই পাবেন যদি সেটা সেই মন এবং মানসিকতা থাকে, সেই দৃষ্টিকোণ থাকে। শুধুমাত্র যে ব্যবসা টাকা বানানোর মেশিন এটা ভাবলে কিন্তু হবে না। ব্যবসা স্ট্রাগল, ব্যবসা ইজ এ কমিটমেন্ট, ব্যবসা ইজ এ রিওয়ার্ড, ইন্টারনাল রিওয়ার্ড। ব্যবসা শুধুমাত্র রাতারাতি নাম, অর্থ বা যশ খ্যাতি সেটা নয়। ব্যবসা রিওয়ার্ড ইন দ্য লাইফ অফ হিয়ার আফটার, এটাও হতে পারে এবং সেটা একটা যে আলটিমেট ফুলফিলিং রিজন হতে পারে ফ্রম দ্য ড্রাইভ উইদিন। আজকের এই আলোচনা থেকে আপনার সাথে জানতে পারবেন। অফকোর্স ইউ উইল নো হোয়াট আর দ্য আদার চ্যালেঞ্জেস, ব্যবসায় নামতে হলে কখন নামতে হবে, ব্যবসায় কি কি ধরনের চ্যালেঞ্জেস আসতে পারে, সোশ্যাল চ্যালেঞ্জেস কিরকম, ইকোনমিক চ্যালেঞ্জেস কিরকম, পারিবারিক চ্যালেঞ্জেস কিরকম, আদার অ্যাসপেক্টের চ্যালেঞ্জেসগুলো কেমন আসবে, আজকের এই এপিসোড থেকে একটা কম্প্রিহেন্সিভ ধারণা পেয়ে যাবেন। এবং সবচেয়ে বড় যেটা আপনি গাইডলাইনটা পেতে পারেন অ্যাকচুয়ালি হোয়াই ইউ শুড কাম টু দ্য বিজনেস অ্যান্ড ওয়েন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইফ ফোর্স পডকাস্টে। চাকরি ছেড়ে ব্যবসা, আমরা অনেকেই অনেক স্বপ্ন নিয়ে ব্যবসায় আসি এবং প্রস্তুতি হোক, নিয়ে হোক বা না নিয়ে হোক, আসার পরে আমরা অনেকে স্ট্রাগল করি। প্রস্তুতি থাকলেও স্ট্রাগল করি, না থাকলেও স্ট্রাগল করি, বাট হয়তো একটু ভিন্নভাবে স্ট্রাগলটা হয় যদি আমাদের প্রিপারেশনটা ঠিক থাকে। সো আমরা আজকে কথা বলবো এমন একজন মানুষ যে দীর্ঘদিন চাকরি করেছে দেশে এবং বিদেশে, এবং পড়াশোনা করেছে বুয়েট থেকে। দেশে বিগ কোম্পানিজ লাইক এরিকসন, রবি, এবং দেশের বাইরে কাজ করেছে, সেখানে ফিলিপিন, ইজিপ্ট এবং ইউনাইটেড আরব আমিরাতস, সেখানে অ্যাজ এ সলিউশন আর্কিটেক্ট এবং সলিউশন কনসালটেন্ট টেলিকমিউনিকেশন সেক্টরে, অর্থাৎ ইঞ্জিনিয়ার টার্নড ইনটু এন্টারপ্রেনিয়ার। এবং ইন্টারেস্টিংলি সেক্টরটাও একটু টোটালি ডিফারেন্ট। ইঞ্জিনিয়ারিং সেক্টরে ব্যবসা না, ব্যবসাটা সম্পূর্ণ পোলট্রি সেগমেন্টে, অর্থাৎ মুরগি ব্যবসা, যদি আমি খাস বাংলায় বলি। সো স্বাগতম ইমরুল হাসান। থ্যাংক ইউ। এবং ইমরুল বেসিক্যালি আমার কলেজ ফ্রেন্ড, সো আমি তাকে, আমরা আমাদের কথোপকথনে তুমি বা তুই আসতে পারে, এটাকে এইভাবেই দেখতে হবে আমাদের কলেজ বা বন্ধুত্ব সুলভ আচরণের ক্ষেত্রে। সো ইমরুল, আমরা চাকরি ছেড়ে ব্যবসায় সেখানে আলোচনা করি। আসলে ব্যবসায় তো আসলে অনেকেই আসতে চাই, দুটা কারণে আসতে চাই। অনেকে চাকরি করতে গিয়ে হয়রান হয়ে পড়ে, ফেড আপ হয়ে পড়ে, যে আর ভালো লাগছে না, তো চাকরি ছেড়ে দেয়।
এবার অনেকে ভাবে যে নিজের মতো করে কিছু করব ব্যবসা, সো তুমি কি কারণে ব্যবসায় আসলা? এরকম একটা গ্লোরিয়াস ক্যারিয়ার, দেশে বিদেশে মোটা অঙ্কের বেতন, বিগ মাল্টিন্যাশনাল কোম্পানি। আচ্ছা, প্রথমত আমার দেশে ফেরার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা হলো আমার বাচ্চা এবং প্যারেন্টস, এটা একটা কারণ ছিল। কারণ যেহেতু ডিফারেন্ট কনসালটেন্সি করতাম, তো আমাকে ফ্রিকোয়েন্টলি কান্ট্রি চেঞ্জ করতে হতো। তো বাচ্চা এডুকেশন একটা ইম্প্যাক্ট। আর আমরা যেহেতু 2 ভাই 1 বোন, ভাই ডাক্তার, তো ওর ব্যস্ততা আছে, তো আব্বা মা বয়স হচ্ছিল, তো এখানেও একটু সময় দেওয়া দরকার। বিদেশে যেটা হয় ফোনে হাই হ্যালো ভালো আছো একটু মানে আমরা তো এটা একটু খোঁজখবর নিচ্ছি, কিন্তু সাথে থেকে করা, হ্যাঁ, অ্যাক্টিভলি পার্টিসিপেট করা, এটা একটা রিজন ছিল দেশে ব্যাক করার। তো দেশে ব্যাক করার পরে আমার প্রফেশনাল লাইফ, চাকরির জীবন খুব আরামের ছিল। নর্মালি খুব রিল্যাক্স মুডে আমি জব করছি সোফার। তো বাংলাদেশে যখন আসি তো অনেকটা চ্যালেঞ্জ ছিল, যেহেতু কনসালটেন্ট হলাম, ব্যাক করার পরে একটা পজিশন, একটা ফ্যাক্টর আছে যে জুনিয়ররা সিনিয়র হয়ে গেছে, আমি এসে ওখানে ফিট করাটা একটা চ্যালেঞ্জ। সুতরাং চাকরির দিকে একটু ঝুঁক কম ছিল। দ্বিতীয়ত বাংলাদেশে যেহেতু ওই সময় আইটি বুমিং একটা ছিল, যে কাজগুলো হচ্ছে, বাংলাদেশে আসার পরে আমি একটা সুযোগ পেলাম যে একটা বড় একটা কোম্পানির সাথে জয়েন্টলি কাজ করার, ওয়ার্কিং পার্টনার হিসাবে। তখন amarroom.com, দেন আইটি একটা ইনফোস্যাপেক্স ছিল আমাদের। তো amarroom.com ছিল একটা অনলাইন ভিত্তিক ট্রাভেল, লাইক এ booking.com ফর লোকাল ট্যুরিজম। উই স্টার্টেড গুড, বাট আমি নর্মালি খুব স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা করতে পছন্দ করি, মানে আঁকা বাঁকা পছন্দ করি না। হোয়াট আই আন্ডারস্টুড অ্যাকচুয়ালি, বাংলাদেশ ইজ এ ডিফারেন্ট কান্ট্রি। আমার আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ ছিল, হ্যাঁ, যেটা হলো বিজনেস প্ল্যান ওয়াজ ডিফারেন্ট দ্যান দ্য মানে রিয়েলিটি। বাংলাদেশে যেটা হয়েছে যে মানুষের কমিটমেন্টে একটা বড় প্রবলেম আছে, যেটা আমি বুঝছি, বাট একটু বেশি সময় লেগে গেছে। তো ওইটা সাকসেসফুল হয়নি। দেন করোনা আসলো, ঠিক আছে, যাও এই জন্য ডিসিশন নিলাম করোনা পরে আইটিতে ব্যাক করবো না। এইটা আই হ্যাভ টু মানে গো আউটসাইড, মানে আমাকে দেশ ছাড়তে হবে, যেটা নট পসিবল, যার জন্য দেশে আসলাম। দেশ ছাড়া কোনো অপশন না। আদারওয়াইজ আমাকে যেটা করতে হবে, যেখানে আসলে স্ট্রেট ফরওয়ার্ড, ইয়েস অর নো, আই হ্যাভ এ প্রোডাক্ট, আপনার যদি পছন্দ হয় আই উইল ট্রাই টু মেনটেন হোয়াট আই এম সেইং, যে এটা এই থাকবে। ইসলামে যেটা বলে গোপনীয়তা না, যেটা দোষ গুণ দুইটাই বলা, পছন্দ হলে নেবে, না হলে নেবে না। সো এটা আইটিতে সম্ভব, কিন্তু তারপরে তুমি যে ব্যবসায় আসলা, অর্গানিক চিকেন, বাংলাদেশে আইটিতে সম্ভব কিনা আমার সন্দেহান আছে। কারণ এখানে স্কোপ অফ ওয়ার্ক ম্যানেজমেন্ট একটা চ্যালেঞ্জ, ঠিক আছে, বিশেষ করে লোকাল সাপ্লায়ার যারা। তো কাজ পাওয়ার জন্য অনেকে অনেক কমিটমেন্ট দেয়, রাইট, ঠিক আছে, আসলে বাস্তবে নাই, এটা আসলে টোটালি রং। এবং টাইমলি ডেলিভারি দেওয়াটা একটা চ্যালেঞ্জ, আদৌ ডেলিভারি হয় কিনা সেটা একটা প্রশ্ন। সেটা চ্যালেঞ্জ, এটা বলবো না, কারণ এখানে রিসোর্স এনগেজ করলে সম্ভব, অনেক কিছুই সম্ভব, কিন্তু বিক্রি করার সময় অনেক কিছুই বলে যেটা আসলে নাই, যেটা আসলে মানে আমার মানে আমি যেভাবে চিন্তা করি তার সাথে যায় না। এটা তো ব্যবসার মূল নীতিও না, তাই না, যে ইটস নট এন এথিক্যাল। যেটা দোষ থাকলে দোষ বলতে হবে, দোষ আগে বলতে হবে, দিস ইজ দ্য থিং। এবং গুড, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। দিস ইজ মাই প্রোডাক্ট। আমি যদি একটা গাড়ি বিক্রি করি, এটার যে দোষ এটা জানাইতে হবে ক্লায়েন্টকে। আমি সব পজিটিভ বললাম, নেগেটিভ নো, এটা পজিটিভ বলবো, নেগেটিভ বলতে হবে, গোপন করার কোনো সুযোগ নেই। তো আইটি থেকে তুমি চলে আসলা অর্গানিক চিকেন। হ্যাঁ, এটাও ব্যাকগ্রাউন্ডে যেটা হলো যে ওই যে বললাম না, আমি তো একটু সময় পেলাম, বিছনায় শুয়ে শুয়ে চিন্তা করলাম যে আসলে কি করা যায়, আইটিতে ব্যাক করব না। তো দেন আমি চিন্তা করলাম যে ওকে ইন্ডাস্ট্রি একটা দেওয়া যেতে পারে, ওখানেও চ্যালেঞ্জ আছে। তারপরে আমার মাঝখানে একটা অভিজ্ঞতা ছিল ডেইরিটা বন্ধ হয়ে গেল আইটির কারণে, ব্যস্ততার কারণে, ডেইরি আর যাব না। দেন বাচ্চা নিরাপদ খাবারের একটা ব্যাপার আছে, চিন্তা করতে করতে দেন একদিন ডিসিশন, আমি মাঝখানে আরও অনেক প্রোডাক্ট নিয়ে চিন্তা করছি, মেডিকেল অ্যাপস অনেক চিন্তা করছি, বাট ইন রিয়েলিটি দেয়ার ইজ সাম প্রবলেম, যা ওগুলোতে আর যাচ্ছি না। তো নিরাপদ খাবার একটা বাংলাদেশে একটা বড় চ্যালেঞ্জ আছে, এখানে একই সমস্যা, মানে
যা বলি এটা থাকে না আসলে। বিশেষ করে এই যে ফার্মের মুরগির যে সেক্টর এবং ফার্মের মুরগির ডিম, এটা তো গ্রেট কনসার্ন হেলথ পয়েন্ট অফ ভিউ থেকে, নিরাপদ খাবার, বা সেখানে তুমি আসলা, হাউ চ্যালেঞ্জিং ইট ইজ এই অর্গানিক চিকেন সাপ্লাই দেওয়া? চ্যালেঞ্জ তো আছেই, যেটা বলে নেই যে প্রথমত ডিমের চিন্তা করি নাই, মিটের চিন্তা করছি। করার পরে আমি তো কোনো জীবনে মুরগি পালি নাই সত্যি কথা বলতে, হ্যাঁ, এবং অনেক কিছু পড়ালেখা করছি, ইউএসডি গাইডলাইন পড়ছি, কিছু লিমিটেশন আছে এবং আই ডিসক্লোজ। আমার যদি ওয়েবসাইটে যায় প্রথমেই কিন্তু বলা আছে যে বৈশিষ্ট্যের মধ্যে কোনটা লিমিটেশন আছে, এবং উই আর ওয়ার্কিং অন দ্যাট। একটু সময় লাগবে এটা ওভারকাম করার জন্য। দেন ফিশ কেন করি না, ফিশের স্পেস দরকার, ফিশের একটা সেন্সিটিভিটি আছে। পোলট্রি ক্ষেত্রে ফিশ সবাই খায়ও না, আমি আগেও বলছি আমার অফিসের স্টাফ কাটা অবস্থা জানে না, দ্যাট মিনস ফিশ খায় না। যে ফিশ খেতে জানে সে কাটা বাঁচতে জানে, আর যে কাটা বাঁচতে জানে না সে ফিশ খেতে পারে না। তো এটা চিকেন সবাই খায়, গরু কিন্তু প্রতিদিন খায় না, চিকেন কিন্তু আমার এমন কাস্টমার আছে যারা প্রতিদিন 2টা করে চিকেন লাগে। তো ওখান থেকে চিকেন আসা, দেন চিকেন কিছু কিনে, বিশেষ করে ফার্মের মুরগি বাংলাদেশে ইন্ট্রোডাকশনটা হওয়ার পরে, তাই না, যে চিকেনের সহজলভ্যতা এবং কম দাম। হ্যাঁ, এটা তো অনেকটা মাছের জন্য পাঙ্গাস টাইপের, ব্রয়লারটা এরকম। তো ওখান থেকে প্রথমে ব্রয়লার প্ল্যান ছিল না, যদিও প্রথম প্ল্যান ছিল দেশি এবং কালার বার্ড করব। আমার একটা ফ্রি শেড ছিল, যেহেতু গরুর শেডগুলো ছিল বাসায়, তো ওখান থেকে পাইলট করা। বাসা মিন্স গ্রামের বাড়িতে আমার, হ্যাঁ। তো ওখানে পাইলট করা দেখলাম ভালোই হয়। তারপর আমাদের প্রথমত যেহেতু আমার কোম্পানির নাম যদি অর্গানিক কে, আমার কিন্তু একটা রোড ম্যাপ আছে যে আমি একদিন ইউএসডি অর্গানিক সার্টিফিকেশন নিব ইনশাল্লাহ, টুডে অর টুমরো। এই জন্যই কোম্পানির নামটা ওভাবে দেওয়া, আই হ্যাভ এ রুট ম্যাপ। যাও, ওইটা করার পরে চ্যালেঞ্জটা কি, এই ব্যবসায় এসে যেটা হয়েছি সেটা হলো বাটপার হয়েছি প্রথমত, যেটা এভরিবডি ট্যাগ মি লাইক এ বাটপার, তারপর আরো অনেক কিছু বকাঝকা দেয়। আর চ্যালেঞ্জের মধ্যে বড় চ্যালেঞ্জ ছিল যে প্রতিটা বিজনেসে যেটা লাগে, যে ফাইন্যান্সিং একটা চ্যালেঞ্জ, সেলস অ্যান্ড মার্কেটিং একটা চ্যালেঞ্জ, একটা প্রোডাকশন একটা চ্যালেঞ্জ। ফাইন্যান্সের ক্ষেত্রে আমি বলবো আলহামদুলিল্লাহ যে আমি যতটা হেল্প পাইছি আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে। আমি যে মাঝখানে 2.5 কোটি টাকা তুলছিলাম, এটা আমার বন্ধু বান্ধবরাই দিছে। তো স্টিল ক্যাশ ফ্লোতে প্রবলেম হলে তারাই আমাকে হেল্প করে, দ্যাটস দ্য গুড থিং আলহামদুলিল্লাহ। এটা একটা প্রোডাকশনের ক্ষেত্রে আমি বলবো এটা একটা স্ট্রাগল পার্ট ছিল আমার জন্য, যেহেতু অর্গানিক নামটা সাথে আছে, অর্গানিক জিরো অ্যান্টিবায়োটিক, প্লাস এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ প্রথমত আমাদের কোনো অভিজ্ঞতা নাই বাংলাদেশের প্রেক্ষাপটে, একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, যখনই এক্সপার্টদের কাছে যাইতাম তারা সুন্দর করে অ্যান্টিবায়োটিক লিখে দিত। আচ্ছা, অ্যান্টিবায়োটিক তো মানে অ্যান্টিবায়োটিক ইউজ করলে কোনো প্রবলেম নাই, মুরগি বড় হচ্ছে, তো গ্রোথ ভালো হয় বলে। যেমন আমার মুরগি পালতে হয় এভারেজে 42 দিন ব্রয়লার, ওয়ারাস মানুষ 30 দিনে 2 কেজি উপরে করে ফেলতে পারে। আমার 42-এ 2 কেজি হয় নাই কখনো। আমার 3 বছরের জীবন আমি 2 কেজি এভারেজ বানাইতে পারি না 42 দিন। তার মানে যে এই যে জেনুইন জিনিস দেবার জন্য অনেক রকমের চ্যালেঞ্জেস আছে। ব্যবসার তো চ্যালেঞ্জেস, টাকা পয়সা একটা, মার্কেটিং একটা চ্যালেঞ্জ, আর এই যে সাপ্লাই চেইন, এই চ্যালেঞ্জেসটা কিভাবে অতিক্রম করছো? লেটস টক অ্যাবাউট যে কিভাবে এটা একটা কনস্ট্রেন্ট নিউ থিং ইন বাংলাদেশ, তাই না, জিরো অ্যান্টিবায়োটিক। তার মানে একটা মুরগির দেহে কোনো রকমের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে না, ভার্সাস 99%, 99.9%, 100% in the industry putting inside the chicken antibiotic. অনেকে হয়তো রেসিডি পিরিয়ডটা কমপ্লাই করে, যে অ্যান্টিবায়োটিক দেওয়ার 7-8 দিন পরে মুরগি বিক্রি করে, বাট সবাই অ্যান্টিবায়োটিক ইউজ করে। অ্যান্টিবায়োটিক ফ্রি যে জিনিসটা আমরা বলি, রেসিডিউ ফ্রি, এই কনসেপ্টটা কিন্তু নাই। অ্যান্টিবায়োটিক ফ্রি মানে টোটালি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় নাই, বাট আমরা একটা মিডল টার্ম, না আমরা একটা মিডল টার্ম ইন্ট্রোডিউস করছি, অ্যান্টিবায়োটিক রেসিডিউ ফ্রি। এখন যেটা হচ্ছে যে সাপ্লাই চেনের ক্ষেত্রে, যেহেতু আমরা হ্যাচারি বাচ্চা নিতাম, উই আর স্ট্রাগলিং লাস্ট ফিউ মান্থস, যেটা আমাকে নতুন করে চিন্তা করতে হচ্ছে যে হাউ টু মেনটেন। ডেলিভারি ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা যখন প্রথম মুরগি পালি আমাদের ফ্রিজিং ব্যান ছিল না। আমি প্রথম থেকে ফ্রিজিং ব্যান আমি ভাড়া করছি, ডেইলি 16,000 টাকা ভাড়া করছি, কিন্তু ফ্রিজিং ব্যানে কীভাবে মুরগি রাখে আমরা জানতাম না। দ্বিতীয়ত আমরা যখন প্রথম মুরগি করি, আমরা ফ্রিজ কিনলাম 2টা বড় বড় ফ্রিজ কিনলাম,
তো ওইটাকে ডিফারেন্ট লেয়ার করে, এটা আমাদের আইডিয়া। আমরা কোরবানি মাংস যেভাবে রাখতাম না দাম করে, আচ্ছা, ওখানে অনেক মুরগি নষ্ট হয়েছে। এবং আমরা আবার ঢাকা শহরে ফ্রিজিং বানিয়ে দিছি, কিন্তু যে জায়গায় ঠান্ডা কম হয় ওখানে যে মুরগি রাখছি আমরা অপোজিট। ঠিক আছে, যাই হোক, এতে অনেক, এটা আমি আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ বলবো যে আমাদের যারা কাস্টমার নিচ্ছে, কিছু কাস্টমার হয়তো নেয়নি পরে এটার কারণে, বাট অনেক কাস্টমারই আমাদের উপর বিশ্বাস রাখছে। আমি মনে করি ওই প্রথম 2 ব্যাচ, আমি মানে আমার গেস যেটা আল্লাহ তাআলা ভালো জানে, 85% মুরগি নষ্ট হয়েছে, হয়তো একটা স্মেল ছিল। বাট নোবডি ক্লেম অ্যাকচুয়ালি রিফান্ড, এগুলো কারণ আমাদের রিফান্ড পলিসি আছে যে যদি হয় আমরা রিফান্ড দেবো, কোনো ইসারা ক্লেম করে না। এই চ্যালেঞ্জ গুলা কি তোমার কাছে নতুন ছিল নাকি আগে থেকেই জানতা যে দিস আর দি চ্যালেঞ্জেস, অর্থাৎ তোমার নতুন মানে ছোট বাচ্চা পাওয়া সমস্যা, খাবারের সমস্যা, ডেলিভারি যে প্রবলেম, বিকজ ব্যবসার তো নানা মানে প্রত্যেকটা পদে পদেই চ্যালেঞ্জ, তুমি কি চ্যালেঞ্জেস গুলো? আচ্ছা, এই বাচ্চার ক্ষেত্রে এইটা বাংলাদেশ এমন একটা কান্ট্রি যে বাচ্চার দাম 13 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ভ্যারি করে। ইটস কোয়াইট ইম্পসিবল। একদিনের বাচ্চা মানে আমি তো দেখছি, আমি 13 টাকা বাচ্চা কিনছি এবং 100 টাকা 85 টাকা বাচ্চা কিনতে হয়। দিস ইজ মানে আমার মাথায় ঢোকে না। ডিফারেন্ট মানে রেঞ্জ এইটা হইতে পারে, মানে একটা স্ট্যান্ডার্ড প্রাইস থাকা উচিত সবার জন্য, বাট এটা হওয়া উচিত না। সামথিং রং। হ্যাঁ, আমি ডিপে যেতে চাই না, এখানে একটা চ্যালেঞ্জ আছে। ফিডের ক্ষেত্রে তো মানে ফিড ঠিক আছে, ফাইন, বাজার থেকে কিনে আনতে পারি। আমি নারিশ দিতাম, অন্যগুলো দিতাম না, নারিশের দামও বেশি ছিল। পরে তো আমি নিজেই প্রোডাকশনে গেলাম, যেমন আমার 3 ফেজের লাইন ছিল না। আর ফ্রিজিং এর ক্ষেত্রে আমাদের তো সিঙ্গেল ফেজ ছিল, বাড়ির ভেতরে করা। ওই সময় কোল্ড রুম নিয়ে চিন্তাও করি নাই, আর করলেও লাভ ছিল না, কারণ যেহেতু আমার 3 ফেজের লাইন ছিল না। তো ওইটা একটা যদিও খরচ, কিন্তু যা হয়েছে আমার, এটাতে কোল্ড রুম দেওয়া যাইতো, মাথাতেও ছিল না, ফ্যাসিলিটিও ছিল না। যাও, এখন ওইটা নিয়ে তো আফসোস করে লাভ নাই। নাও উই হ্যাভ এভরিথিং আমাদের। আর ডেলিভারি ক্ষেত্রে উই হ্যাভ ফ্রিজিং ভ্যান, ডে 1 থেকে, না থাকলে ভাড়া করছি। এরপর নিজস্ব ফ্রিজিং ভ্যান 2টা আছে আমাদের। এটাও একটা চ্যালেঞ্জ। আমার মনে হয় লাস্ট 3 or 4 মান্থসে আমার 4 থেকে 5 লাখ টাকা গেছে এই গাড়ি মেইনটেনেন্সের কারণে। আচ্ছা, তো ইনোভেশন তুমি কিভাবে আনলা? কোন ইনোভেশন প্রথমে আনছি, বাট এখন বাদ দিয়ে দিছি, কারণ ইলেকট্রিসিটি ইজ এ প্রবলেম। প্রথম ইনোভেশন আনার পরেও যেটা হয়েছে যে আমার এতটা খরচ, আমি মানে ডিজেল পুরাইতে মানে যে অবস্থায় পরে আমি সব ভেঙে চড়ে ফেলছি। মানে আমার ইলেকট্রিসিটি যদি না থাকে আমার জন্য অপারেশন চলে। হ্যাঁ, এমনও হয়েছে যে ডেইলি 12-13 হাজার টাকা ডিজেল বার্ন করতে হয়েছে আমাকে। আচ্ছা, হ্যাঁ, সুতরাং ওটাতে ইনোভেশন বলতে এখন ইনোভেশন নাই। এখন যেটা হচ্ছে ট্র্যাডিশনাল ফার্মিং উইথ এই ফ্রি রেঞ্জ অ্যান্ড ইনোভেশন। এটা আসলে কোনো ইনোভেশন না। আমাকে অনেকে বলে ই করতে, আমি বললাম এখানে কিছু নাই। এখানে যে মেন ডিটারমিনেশন যেটা হলো যে আমাকে মুরগি দিতে হবে কোনো অ্যান্টিবায়োটিক ছাড়া, এবং তাকে ফ্রি রেঞ্জে সয়েল অ্যাক্সেস দিতে হবে। সামনে আমার জন্য চ্যালেঞ্জ যেটা, আমাকে ভুট্টাকে কীটনাশক এবং সার ছাড়া, সিনথেটিক ফার্টিলাইজার ছাড়া আমাকে চাষ করতে হবে। এটা আমার নেক্সট চ্যালেঞ্জ। এটা ইনোভেশন শুরুতে ছিল, বাট ওগুলো আসলে আলটিমেটলি আমাকে মানে স্কিপ করতে হয়েছে আমাকে। মুরগি পালা এখানে আমি ইনোভেশন বলবো না, এটা মিলে ডিটারমিনেশনটাই আসল, যে আমাকে করতে হবে, এটা করার জন্য যা করতে হবে, আমাকে যা কিছু করতে হবে। হ্যাঁ, মারা যাবে, ঠিক আছে, বাট দিনের শেষে আমাকে একটা ভালো প্রোডাক্ট কাস্টমার কাছে এই যে তুমি যে চ্যালেঞ্জিং কথাটা যে বললা যে আমাকে করতে হবে এবং অ্যান্টিবায়োটিক ফ্রি, তাহলে সেক্ষেত্রে তোমার তো ফাইন্যান্সিয়াল ড্যামেজ, অর্থাৎ অনেক মুরগি মারা যাবে। হ্যাঁ, যাই তো। then it's a challenge, financial challenge. It's a challenge. এই জন্য আমাদের খরচও বেশি। আমাদের লিটার ম্যানেজমেন্ট খুব স্ট্রং করতে হয়, কিছুদিন পর লিটার চেঞ্জ করতে হয়। তারপর আমাদেরকে লম্বা সময় মনিটরের মধ্যে রাখতে হয়, ইভেন স্টাফ বেশি নিয়োগ করতে হয়। অল টাইম আমাদেরকে ওয়েট একটা প্রবলেম আছে, বেশি সময় পেলে বেশি। এবং এখন যেটা দেখতেছি যে আমাদের যে কস্টিং যেটা, এটা হয়তো আমি জানি না, হয়তো সামনে কি করতে আল্লাহই জানে। যেখানে বাচ্চা এখন 85 টাকা করে বাচ্চা কিনতে হয়, আগে ছিল কত 35, 40, 50 পর্যন্ত, অলমোস্ট ডাবল। 35 থেকে 85, 40 থেকে 85 ডাবল। তারপর প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের দাম বেশি বেড়ে যাচ্ছে। আমি এখনো স্ট্রিক্ট আছি, দেখা যাক কি হয়। আগের সে মর্টালিটি একটু ইমপ্রুভ করছে আমাদের ফিড রুমে কিছু ইমপ্রুভমেন্ট আসছে, ও কারণে একটু গ্রোথ ভালো আসে এখন। তারপরেও একটু ঝামেলা আছে। আর বড় চ্যালেঞ্জ আমি দেখতেছি যে পিপুল,
মুরগির চেয়ে মানুষ। মানুষ আচ্ছা, মানে আমার ফিলিং যেটা হলো যে মানুষ অভিজ্ঞ হলে মানুষের মধ্যে রেসপন্সিবিলিটি বাড়ে, মানুষের মধ্যে লার্নিং কার্ভটা বাড়ে এবং সে শিখে। বাট আমি দেখতেছি উল্টা, হুম, যে মানুষ সেই আগ্রহটা- দিন দিন বাড়ে। তো এটা আরো মানে যাও এটা কি যে হয় আল্লাহ জানে, যাও। তার মানে ব্যবসার ক্ষেত্রে ওয়ান অফ দ্য মেজর চ্যালেঞ্জ হলো যে প্রপার মানুষ পাওয়া। এটা তো অলওয়েজ সব জায়গাতে। সব জায়গাতে সমস্ত ব্যবসায়ীতে একটা নাম্বার ওয়ান চ্যালেঞ্জ। তো দিন শেষে এই ব্যবসাটা কি খুব বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে কিনা? এতগুলা যদি এথিক্যাল বাউন্ডারি যদি বলি, এতগুলা যদি চ্যালেঞ্জেস গুলো ওভারকাম করতে হয়, আমি বলবো যে সোশ্যাল চ্যালেঞ্জেস, ইকোনমিক চ্যালেঞ্জেস, আমি বলবো যে আমাদের চারিপাশের পরিবেশটা কি সাপোর্টিভ কিনা, হাউ আর ইউ ডিলিং অ্যাবাউট? আচ্ছা, বিজনেসের ক্ষেত্রে বিজনেস চ্যালেঞ্জিং একটা জিনিস আমার খেয়াল করি, ইসলামে অনেক আমল আছে। হজের আমলের সময় একটা দোয়া, সব দোয়ার ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা অ্যাড করে দিছে যে জিনিসটা সহজ হয়। তার মানে আল্লাহ তাআলাই কিন্তু ডিফাইন করছে হজটা কঠিন, প্রথমে আল্লাহ তাআলা সহজ করে, মানে এটা প্রত্যেক দোয়ার পেছনে ওই দোয়ার শেষেই অ্যাড আছে আল্লাহ তাআলা সহজ করার জন্য, হজটাকে সহজ করার জন্য। দ্যাট মিনস ইটস কঠিন, এটা কঠিন। এই জন্যে নামাজের দোয়া কিন্তু নাই যে নামাজটা সহজ করে দেন রোজার জন্য, কিন্তু হজের ক্ষেত্রে সহজের দোয়া আছে, দোয়া করতে বলে। বিজনেসটাও চ্যালেঞ্জ। এই জন্যে আল্লাহ তাআলা কখনো বলে নাই যে তুমি চাকরি করলে এই পাবা, এই করলে এই পাবা, চাকরিতে বরকত বেশি, এটা কিন্তু বলে নাই। হয় চাকরি কিন্তু নেট প্রফিট, স্যালারি ইজ এ নেট প্রফিট, ঠিক আছে? বিজনেসম্যানদের ব্যাপারে কি বলা হয়েছে? যে একজন সত্যবাদী ব্যবসায়ী কাল হাসরের ময়দানে নবী রাসূলদের সাথে তাদের হাসর হবে। খুবই একটু মানে বাংলাদেশ ইজ ডিফারেন্ট, রিওয়ার্ডিং। এবং ব্যবসায়ীদের যে দাম আল্লাহ তাআলা দিচ্ছেন সত্যবাদী ক্ষেত্রে বলা হয়েছে। আরেকটা শব্দ আছে, ওইটা শব্দটা ভুলে, দুইটা শব্দ ইউজ করছেন, সত্যবাদী আর একটা জানি ট্রাস্টওয়ার্দি সামথিং। যাও, তার মানে নবী রাসূলদের সাথে হাসর হওয়া মানে হলো অনেকটা সে নবী রাসূল না, বা তার লেভেলের ক্রাইটেরিয়াতে তাকে স্থান দিচ্ছেন, এভাবে সম্মান দেওয়া হয়েছে। তার মানে এটা চ্যালেঞ্জিং বলেই দিচ্ছেন। আপনি চিন্তা করেন, যেটা হলো একজন ঈদ বোনাস পেয়ে ব্যবসায়ী চিন্তা করতেছে আমার টাকা কই আসবে। যেমন এইবারই ঘটনা করছে যে আমার প্ল্যান থেকে সামহাও ক্যাশ ফ্লোতে প্রবলেম হয়েছে। আমরা চেষ্টা করে ঈদ বোনাস দিলাম, বেতন দিলাম, দে আর হ্যাপি এমপ্লয়ার, কিন্তু আমার মাথায় তো টেনশন পড়ে আছে। এবং ইন্টারেস্টিং হলো এই ঈদে আমি, এই রমজান ঈদে আমি আমার বেশিরভাগ কমিটমেন্ট ফেল করছি ক্যাশ ফ্লোর কারণে। আচ্ছা, তার মানে এটা কনস্ট্যান্ট একটা চ্যালেঞ্জ থাকবে, যে টেনশন থাকবে, চ্যালেঞ্জ থাকবে, এবং তাকে সত্যবাদী হইতে হবে যদি সে এথিক্যালি ব্যবসা করতে চায়। ইভেন দেখা যায় অনেক সময় কিছু ইস্যুর কারণে কমিটমেন্ট গুলো মেনটেন করা যায় না, বাট প্রোডাক্টের ক্ষেত্রে এটা কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তার লেনদেন একটা ফ্যাক্টর, বাস তার প্রোডাক্টের কোয়ালিটি একটা ফ্যাক্টর। আমাদের দেশে একটা সমস্যা আছে, যেটা হলো আমি জানি না আমার কি হবে, আল্লাহ তাআলাই ভালো জানেন, যে একটু ভালো হইলেই প্রোডাক্ট খারাপ হয়ে যায়। Once you have a market, you compromise the quality to maximize the profit. হ্যাঁ, তো এই জিনিসটা অধিক মুনাফা করার আশায় মানুষ একটা পর্যায়ে গিয়ে মার্কেট ধরার পরে প্রোডাক্টের কোয়ালিটি নামিয়ে ফেলে, আমরা গেস করতেছি। হ্যাঁ, সহজ ভাষায় যদি আমি বলি। তো আল্লাহ তাআলা মাফ করো, আমি চাই না, ঠিক আছে? আশা করি এটা আমার ক্ষেত্রে হবে না। তো আমার চেষ্টা আছে, কারণ আল্লাহ তাআলা ভালো জানেন ভবিষ্যতের ব্যাপারে। কোনো কিছু মানে 100% অ্যাসুরেন্স দেওয়া সম্ভব হয় না। তবে আমার একটা কমিটমেন্ট আছে যে ইফ আই ক্যান নট কন্টিনিউ মাই কমিটমেন্ট, আই উইল লিভ দ্য বিজনেস, মানে এই বিজনেস ছেড়ে দেবো। আই স্টিল স্টিক অন দ্যাট ওয়ান। আমিও চাকরি ছেড়ে ব্যবসায় আসছি। আসলে 17 বছর চাকরি করেছি ফুল টাইম, দেশি বিদেশি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, তারপরে ট্রেনার হলাম। তো প্রথমে যে জিনিসটা ফেস করেছি, অফকোর্স ইকোনমিক্যাল চ্যালেঞ্জেস সবারই থাকে, এটা চাকরি হোক ব্যবসা হোক, একটা মানুষ সবসময় কিন্তু অর্থনৈতিক চ্যালেঞ্জের ভিতরে যায়। কিন্তু ব্যবসায় আসার পরে কিন্তু সর্বপ্রথম যে চ্যালেঞ্জ সবচেয়ে বেশি ফেস করেছি, সোশ্যাল চ্যালেঞ্জ, আইডেন্টিটি চ্যালেঞ্জ, যে আমি এখন কি করি। তো তুমি যেহেতু অর্গানিক চিকেন বা আসলে মুরগি ব্যবসায় নেমেছো, তাই না, মুরগি দিয়েই শুরু করেছো, তাহলে প্লাস আগে আইটি ব্যবসা করতে, এর আগে ইঞ্জিনিয়ার এরিকসনে কাজ করেছো, ওয়ারিদে, সো টেলিকম ইঞ্জিনিয়ার। রিগার্ডস আমি যদি বলি সোশ্যাল অ্যাসপেক্টে,
সো হোয়াট ওয়াজ দ্যাট চ্যালেঞ্জ, হাউ ওয়াজ দ্যাট চ্যালেঞ্জ রাদার, মানে এই চ্যালেঞ্জটা কেমন ছিল, কত কঠিন ছিল, কত তীব্র ছিল? ওয়েল, আমার ক্ষেত্রে যেটা উল্টা হয়েছে, মানে মুরগি আমাকে যতটুকু পরিস্থিতি দিছে অন্য পরিস্থিতি দেয় নাই। আমার ক্ষেত্রে যেটা হয়েছে পারিবারিক দিক দিয়ে যদি বলি, একটুই ছিল, টেনশনে ছিল। কারণ আমি তো নর্মালি মা যেটা বলতো যে আমার পোলা এসি ছাড়া চলতো না, সেখানে এই গরমের মধ্যে এই করতেছি, কাজ করতেছি। কারণ আমার অভ্যাস যেটা হলো, আমি একবারে রুট লেভেলে কাজ করে অভ্যস্ত। আমার কথা, শো মাস্ট গো অন। আমার সাথে কেউ না থাকে, আমি দরকার বলে কাঁচাতে নেমে যাব, যেটা বলি। ইভেন লুক নেই, আমি ডেলিভারিও দিছি। ইভেন আমার অনেক বিল্ডিংয়ে হেঁটে যাও ডেলিভারি দেওয়ার অভিজ্ঞতা আছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, হ্যাঁ, ফ্যামিলির দিক দিয়ে তারা একটু টেনশনে ছিল, বাট আমি সাপোর্ট পেয়েছি, কম বেশি পেয়েছি, সমস্যা নেই। এলাকার লোকের ক্ষেত্রে যেটা আমাকে তো চিনে, আমি কি বা কি ছিলাম জানে, সুতরাং একটু অবাক হয়েছে। কেউ কিছু এত বেশি বলে টলে নাই। বন্ধু বান্ধব সবাই আমাকে খুব এনকারেজই করছে। দ্বিতীয়ত কাস্টমার সাইডে যেটা হয়েছে, মানে আমি একটু অবাকই হই যে তারা আমাকে যেরকম ভালোবাসে। যেমন অনেকে আমার ডেলিভারি ম্যান যদি একটু দাঁড়িয়ে থাকে, অনেকে আমাকে বলে আপনাকে তো খুঁজে, মানে অনেক কাস্টমার আছে যে অর্গানাইজ থেকে আসছে, একদম মানে দাড়ি টুপির লোক আছে, অনেকে উপর থেকে নেমে আসছে আমার খুঁজে, আমার সাথে দেখা করার জন্য। এবং যার সাথে আমার দেখা হয়েছে ডেলিভারিতে, দে অ্যাপ্রিসিয়েটেড। আমার ক্ষেত্রে সোশ্যাল আইডেন্টিটি একটা ওইরকম চ্যালেঞ্জটা হয় নাই, কারণ অনেক পরে আসছে। আই ডিড সো ফার, অন্য লাইনে যখন ছিলাম খারাপ করি নাই, ভালোই করছে আলহামদুলিল্লাহ। অর্থনৈতিক চ্যালেঞ্জটা একটা থাকবে এই ব্যবসায়, এবং সেটাকে কিভাবে ম্যানেজ করা যাবে সেটার জন্য আসলে একটা মেন্টাল প্রিপারেশন প্লাস অন্যান্য প্রিপারেশন তো লাগে, তাই না? আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে চ্যালেঞ্জ ছিল, আমার একটা জিনিস মানে বিশ্বাস এখনো আছে যে আল্লাহ তাআলা কখনো ঠেকায় নেয় আমাকে। একটু কান্নাকাটি করতে হয়েছে, 11th আওয়ার হলো আল্লাহ তাআলা ম্যানেজ করে দিয়েছেন। এবং বন্ধু বান্ধবদের মধ্য থেকে আমি যখন যা চাইছি, দে ট্রাইড দেয়ার লেভেল বেস্ট টু সাপোর্ট মি। এইটা আমি মানে আল্লাহ তাআলা আমাকে হেল্প করছেন এটা, তো এখনো করেন। ক্যাশ ফ্লো ক্রাইসিস অলওয়েজ থাকে বিজনেসে। যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, মানে এত বড় না করবে, তারা সবাই বলে যে এই প্রবলেম নাকি সারা জীবনই থাকে ব্যবসায়ী, সারা জীবনে থাকবে। ট্রু। হ্যাঁ, তার মানে যারা ব্যবসায় আসতে চাচ্ছেন এবং আসবেন, আসলে ডিফারেন্ট সোর্স থেকে ফান্ডিং এর একটা অল টাইম একটা ম্যানেজমেন্ট বা লাইন থাকা লাগে, থাকলে মনে হয় ভালো। যেমন আমার অনেক সময় ভাইদের কাছ থেকে নিছি, আমার বোন জামাই যারা আছে, আবদুল্লাহ ভাই, এদের কাছ থেকে নিছি, বিভিন্ন বন্ধু বান্ধবের কাছ থেকে নিছি, যখন যেটা লাগে, ঠিক আছে, বা ক্রাইসিস দেখা দিলে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি তোমার এই এন্টারপ্রেনারশিপ জার্নিতে, অনেস্টলি যদি বলো? মাথা ঠান্ডা রাখা। সেকেন্ড, এটা তো পার্সোনাল। মাথা ঠান্ডা বলতে পারছে এই প্রবলেমের মধ্যে কুল হেডেড হয়, এটা কারণ ডিসিশন মেকিং খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, মানে রাইট ডিসিশন রাইট টাইমে। কারণ আমি মাথা গরম করলে ডিসিশন আসবে না। আচ্ছা, চ্যালেঞ্জ থাকবে, বাট মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেওয়া, এটা ইম্পর্টেন্ট। আর তোমার যে ফাইট করতে হচ্ছে যে ইকোসিস্টেমের বিপক্ষে, আমাকে এখনো করতে হচ্ছে না, বাট করতে হবে সামনে। লুকস লাইক এখন পর্যন্ত আমি আউট অফ রাডার আছি, ঠিক আছে, লোকজনের রাডারের মধ্যে নাই, বাট সামনে আমাকে লাগবে, বাচ্চা নিয়ে একটা লাগবে, এটা মানে লুকস লাইক আমাকে হ্যাসারিতে যেতে হবে, এটা করতে হবে, বুঝতেছি। মাথা ঠান্ডা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জটা হলো মানে কমিটমেন্ট রাখা, কারণ কমিটমেন্টটা ইম্পর্টেন্ট হলো 360 ডিগ্রি কমিটমেন্ট। একটা কাস্টমার কমিটমেন্ট, সেটা প্রোডাক্ট সেন্ট্রিক। হোয়াট ইউ আর টেলিং ইউ আর ডেলিভারিং। একটু এদিক ওদিক হতে পারে, ওই মানে অনিচ্ছাকৃত ভুল থাকে না অনেক সময়, অনিচ্ছাকৃত ভুল করে ফেলি, বাট এটা ইচ্ছাকৃত না। সেটা কমিটমেন্ট একটা ইম্পর্টেন্ট। মানে নিজের লস হলেও কমিটমেন্ট ওই জায়গাটা ঠিক রাখা। এবার ডেলিভারি তো লাস্টের দিন কেউ নেই, আমি দিয়ে আসছি। এবং আমার শুধু 6টা মুরগি ডেলিভারির জন্য কালেগড় থেকে গাড়ি চালিয়ে গ্রিন রোডে যে ডেলিভারি দেওয়ার রেকর্ড আছে ঈদের 6টা মুরগি। আচ্ছা, এটা আমাদের ভুল ছিল, কারণ আমরা ওনার মেসেজটা খেয়াল করি নাই। মানে রেগুলার মুরগি নেন, আমাদের মুরগি ছাড়া খান না ঈদের দিন, মানে কালকে ঈদ, রাইট? You cannot make him. কালকে ঈদ, যেমন চাঁদ তো দেখা যায়নি, কালকে ঈদ হওয়ার কথা ছিল, পরদিন চলে গেছে।
উনি মেসেজ দিচ্ছে যে আমার মুরগি কোথায়, খোঁজ নিয়ে দেখি যে আসলে মেসেজ দিচ্ছিল, আমরা চেক করি নাই, খেয়াল করি নাই, মিস হয়ে গেছে। দেন যেহেতু রাস্তা ফাঁকা ছিল, দেন 6টা মুরগির জন্য আমি এই কালীগড় থেকে গাড়ি চালিয়ে ঢাকায় দিয়ে এসে তারপর ডেলিভারি দিয়ে গেছি। সো সিনসিয়ারিটি, ডেডিকেশন, কমিটমেন্ট একটা কাস্টমার সেন্ট্রিক। আমরা যে সবসময় রাখতে পারি না, না যে মাঝে মাঝে মিস হয়ে যায়, ভুল হয়ে যায়, কিছু হিউম্যান এরর হয়। আচ্ছা, লেটস টক অ্যাবাউট লাস্ট সেগমেন্ট, যেটা হলো যে টেকনোলজি, যেহেতু ইআরপির কথা আসলো, যে সামনের দিনগুলোতে টেকনোলজি কিভাবে ইম্প্যাক্ট করবে বলে মনে হয়? বিশেষ করে আমরা সবাই যখন দেখছি এআই, চ্যাট জিপিটি যদি কথা বলি, এবং এআই যে সমস্ত সেক্টরেই, সমস্ত বিজনেসে একটা ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট। হাউ ইউ আর থিঙ্কিং অ্যান্ড প্ল্যানিং, হোয়াট ডু থিঙ্ক, আসলে কি কতটুকু ইম্প্যাক্ট করতে পারবে বা হবে কিনা? আমার এখানে ওই সামনে যেগুলো এআই বলে, এইটার ইম্প্যাক্ট হতো কম এখন এই স্টেজে, ভবিষ্যতে হতে পারে। বাট প্রসেস সেন্ট্রিক যদি কোনো কিছু করতে হয়, তাহলে সিস্টেমের ক্ষেত্রে যেটা বলবো, যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, যে আমার আগে তো ম্যানুয়াল ছিল, রেভিনিউ কালেকশন একটা ইস্যু ছিল, ডেলিভারি, এখন কস্টিং একটা ইস্যু ছিল, এখন এভরিথিং অন ইআরপি। আমরা ওডো ইআরপি ইউজ করি, আমাদের মেটামরফিজম একটা কোম্পানি আছে, দে আর সাপোর্টিং আস, দে আলহামদুলিল্লাহ দে আর ডুইং ভেরি গুড। আমাদের এভরিথিং অন ইআরপি, একদিনে বাচ্চাতে শুরু করে তার কস্ট ফ্যাক্টর, ডেলিভারি, সেলস, রেভিনিউ অন ইআরপি। কিছু জিনিস এখন ওপেন করে নেই, কাস্টমার সেন্ট্রিক পোর্টাল যেটা অনলাইন অর্ডার, এটা এখন ওপেন করে নেই, এটা ওপেন হয়ে যাবে, পেমেন্টটা ওপেন হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিছু যে গ্যাপগুলো আছে এগুলো হয়ে যাবে, এটা ইম্পর্টেন্ট টু হ্যাভ দ্য ভিজিবিলিটি। যেমন আমার ক্ষেত্রে অল রেভিনিউ অন দ্য সিস্টেম। আমার এখানে যে কেউ ইনভেস্টমেন্ট করতে আসে, যদি ইনভেস্ট করে, তাহলে তার অ্যাটলিস্ট রেভিনিউ নিয়ে কোনো টেনশন, ইনকাম হাইডের কোনো সুযোগ নাই। ইভেন আমরা কিন্তু হাইডও করতে চাই না, ইভেন অনেকে ডাবল অ্যাকাউন্ট, ট্রান্সপারেন্ট। কারণ আমি নবী রাসূলদের সাথে হাসন নাসর চাই, আবার এদিক দিয়ে ডাবল অ্যাকাউন্টিং মেনটেন করে ট্যাক্স ফাঁকি দেই, এটা জানি না, ঠিক আছে, এই জন্য ওখানে কোনো লুকোচুরি নাই। ইভেন আমরা আমাদের ইনকাম ট্যাক্সও আমরা রেভিনিউ ম্যানুয়াল হলেও ওই ইয়ে নাই, কিছু আছে হয়তো উঠে নেয়, সেটা অন্য জিনিস, এটা বাট নলেজের মধ্যে আছে, এরকম মানে ইন্টেনশনালি কোনো ফাঁকি দেওয়ার কিছু, এবং ফাঁকি দেওয়ার সুযোগও রাখা হয় না। তার মানে নিয়ত একটা বড় ফ্যাক্টর, আমি কোন উদ্দেশ্যে ব্যবসাটা করতেছে, নিয়তের উপরে তো আমলেরই নির্ভর করে। ট্রু। তার মানে ব্যবসাটা দেখতে হবে আমল হিসেবে, আসলে যদি এথিক্যাল ব্যবসা করতে হয়। এটা তো দুনিয়াতে ঈমান আর আমল, ঠিক না? ঈমান একটা জিনিস, আমল তো সবকিছু ওর মধ্যে, কিন্তু যেগুলো মানে না, লেটস টক অ্যাবাউট 90% মানুষ আল্লাহ তাআলা বলেছে চিন্তা না করে, সবাই তো চিন্তা করছে না, তাই না? আমাদের সোশ্যাল পার্সপেক্টিভে দ্যাট ইজ দ্য রিয়ালিটি। তার গুরুত্ব নাই, আখিরাতের উপর গুরুত্ব নাই, এটাই। কারণ মেজরিটি তো ব্যবসায়ী করতেছে আসলে প্রচুর টাকা কামানোর জন্য, রাতারাতি বড় লোক হওয়ার জন্য। মানে আমরা যেটা দেখছি, মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে, রাতারাতি সিন্ডিকেশন হচ্ছে, দ্রব্যমূল্য সংকট তৈরি হচ্ছে। দ্যাট ইজ দ্য হার্শ রিয়ালিটি ইন দ্য সোসাইটি, দ্যাট ইজ হোয়াট ইট ইজ হ্যাপেনিং। এটা আসলে বেশি কিছু বলতে চাই না, আসলে ভালো কিছু বেরোবে না, এটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দেয় ভালো, এবং আল্লাহ তাআলাই তাদের সাথে ডিল করবে, কিভাবে করবে। সেখানে আসলে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে হাউ কনফিডেন্ট ইউ আর, আল্লাহ তাআলা কথা সত্য, এন্ড অফ দ্য ডে স্ট্রাগল থাকতে পারে, দিনের শেষে সত্য সত্যই। সত্য তিতা কিন্তু ফল খুব মিষ্টি, মিথ্যা মিঠা কিন্তু এর ফল খুব তিতা। দিনের শেষে আমি দুনিয়া থেকে কি নিয়ে গেলাম সেটাই আমার কাছে বড় কথা। মানে আমার কথা হলো, দিনের শেষে আমাকে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, দিস ইজ থিংকিং এন্ড বিলিভিং। পিপলকে হয়তো স্কিপ করে গেলাম, কিন্তু আল্লাহ তাআলাকে স্কিপ করতে পারবো না। আমি হয়তো মানে ভুংবাং বলে টলে মানুষের ইটি করে দিলাম, বিজনেসে সরেও গেলাম। আমরা যদি মনে করি যে আমি এই আকাম কুকাম করে আমি যে উমরায় যাবো, ইয়ে যাবো, গুনাহ মাফ হয়, এত ইজি না, এত ইজি না, ঠিক না? মানে আল্লাহ তাআলা, আমি একটা কথা বলি, আল্লাহ তাআলা এত বোকা না। মানে আমার কথা হলো, আল্লাহ তাআলা মাফ করুক, হ্যাঁ, আল্লাহ তাআলা এত বোকা না যে আমি তাকে ডিফারেন্ট কালার দেখে আমি, নো, ইটস নট লাইক দ্যাট, এভরিথিং স্ট্রেট ফরওয়ার্ড। ট্রু। আল্লাহ তাআলা মাফ করলে যে কাউকে মাফ করতে পারে। ট্রু। নন বিলিভার্সকে মাফ করতে পারে, ওনার এখতিয়ার। ট্রু। বাট দেয়ার ইজ এ প্রসেস ব্রেক করতেই পারেন উনি। আমি কি করলাম যে সুন্দর ই করলাম, হ্যাঁ, হতে পারে আল্লাহ তাআলা, আমি গেলাম উমরা গেলাম, আল্লাহ তাআলা মাফ করে, হতে পারে।
হুম ঠিক আছে, ট্রাই করতেছে, আলহামদুলিল্লাহ ট্রাই করতেছে, বাট দিস ইজ নট স্ট্রেট ফর কন্টিনিউয়াস একটা ঝামেলা করতেছি, আবার আশাও করতেছি, ইট ইজ নট ইজি। এটা সর্বশেষ প্রশ্ন এবং আমাদের আলোচনার বিষয় যে আসলে এই ব্যবসাটা নিয়ে তোমার আগামী 10 বছর প্ল্যান কি, কোথায় যেতে চাও? আমি আচ্ছা। যদি বলি যে where do you want to go? ওকে, ওয়েল আমি 10 বছরে এটাকে আমি চিকেনেই থাকবো, সাথে ফিশ ইন্ট্রোডিউস করব। আমি অলরেডি শেয়ার, আমি পাবলিকই বলি নাই, তার মানে ব্যবসাটাকে ডাইভার্সিফাই করবা। আমার যেমন চিকেন প্রোডাকশন বাড়বে, অ্যাট দ্য সেম টাইম প্রসেস মিট আসবে। প্রসেস মিটও কিন্তু ইট ইজ নট লাইক আদার্স, হুম মানে আমার কিন্তু প্রসেস মিটের খরচ অনেক, মানে মুরগি বেচা ভালো প্রসেস মিটের চেয়ে আমার, রাইট। কারণ ওখানে যেহেতু আমাদের মিটের পরিমাণ বেশি থাকে, সেটা এত প্রফিটেবিলিটি থাকে না। তো এটা করা। ফিশ আমার 27-এ প্ল্যান আছে, হুম আমি পারবো কিনা জানি না। এগ যেমন মেতে 3 আসবে, বছর পরে। হ্যাঁ এগ, ডিমটা আসবে, ডিমটা ফ্রি রেঞ্জ থাকবে, এই বছরে আসবে। এই বছর আগামী মাসে আসবে। হুম, 2-3 দিনের মধ্যে মুরগিগুলো আসবে, আসার পরে 1 মাস পরে ডিম শুরু হবে। আমি পুলেট নিয়ে আসতেছি বড় মুরগি, যেহেতু অভিজ্ঞতা কম। একটা পর্যায়ে এসে আমি হয়তো এখন ব্র্যান্ডেড সব দেবো না, ক্যাপেক্সটা কমানোর জন্য ফ্রাঞ্চাইজি দিতে পারে, পরে একটা ব্র্যান্ডেড সব আসতে পারে। এক্সপোর্টের চিন্তা ভাবনা আছে, মিট মিট হোক, প্রসেস মিট হোক, চিন্তা ভাবনা আছে। দেখা যাক কি হয়, আল্লাহ তাআলা বলা যাবে। আমার একটা ড্রিম আছে, বাট নট এইটার ক্ষেত্রে এখনো করি নাই, সেটা হলো এই ফল নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আই অলরেডি হ্যাভ এ ইনফ্রাস্ট্রাকচার, বাট আমি লুক পাচ্ছি না বলে শুরু করতেছি না। এই ফলগুলো যেমন আম, এইগুলোকে বাচ্চাদের জন্য একটু ভালো স্ন্যাক্স বা করা যায় কিনা, ইচ্ছা আছে। এটা আমার কয়েকটা ড্রিম, তার মধ্যে একটা ড্রিম আছে যেটা আমি যদি পারি করব। তার মানে খাবারের সাথেই থাকা, তাই না, ফুডের সাথেই থাকা, এবং এটাকে একটু ডিফারেন্ট লেভেলে নিয়ে যাওয়া, এবং সো দ্যাট আলটিমেট উদ্দেশ্য হলো আসলে মানুষকে ভেজাল ফ্রি অর্থাৎ জেনুইন অর্গানিক। আমার কথা যেটা হলো আগে নিজে খাবো, যেটা নিজে বাসি এবং সাথে নিয়ে খাই। ফ্যান্টাস্টিক। ঠিক আছে, আমার তো মুড়ি খেতে হয়, আমার বাচ্চা আছে, ঠিক না? মানে আমার জন্য এক ভাব, আরেকজনের আরেক জিনিস। নো, ইট ইজ নট লাইক দ্যাট, অনলি ওয়ান প্রোডাক্ট। আমার জন্য যে আমার পরিবার, আমার বাবা, আমার ভাই বোন, অ্যাট দ্য সেম টাইম গ্রেটার ফ্যামিলি হিসেবে আমার দেশের জনগণ। এইটাই আমরা অনেকে জানি যে নিজের জন্য একভাবে করে, আরেকজন একভাবে করে। নো, যারা ব্যবসায় আসতে চাই তাদের জন্য এনিথিং ইউ ওয়ান্ট টু সে? ডিটারমিনেশন। আমি সবসময় একটা জিনিস বলি, যারা ব্যবসা করতে চায় শুরুতেই ব্যবসা করলে ভালো, কারণ যদি ফ্যামিলির সাপোর্ট থাকে, শুরু দিয়ে চ্যালেঞ্জ নেওয়াটা সহজ। আমি চাকরি করে নিজের পায়ে দাঁড়িয়ে ব্যবসা চেঞ্জ করাটা এত ইজি না। 2-3 বছর যদি একটু খাটাখাটি করে না, একটা সময় একটা লেভেলে চলে আসে। কত বছর সময় লাগতে পারে একটা পর্যায়ে আসার জন্য? আল্লাহ তাআলা বলা যায়। অনেকে 1 বছর কয়েক মাসে হয়ে যায়, অনেকে সারা জীবনও পারে না, এটা বলা খুব ডিফিকাল্ট। তবে আমার এক্সপেন্স, মানে পারিবারিক খরচ যতটা কম থাকা অবস্থায় বিজনেসে যেরকম ফোকাস দেওয়া সম্ভব, আমার মাসে যদি 1.5 লাখ টাকা খরচ হয়ে যায়, ওই 1.5 লাখ টাকা তার নেট প্রফিট বের করতে হবে। এবং সংসার চালানোর খরচটুকু ওইটাই বলতেছি, মানে সেট অ্যাসাইড করে রাখা একটা নির্দিষ্ট সময়। বিয়ের আগে যদি শুরু করতে পারে ফ্যামিলি সাপোর্ট নিয়ে, এটা আরো ভালো। ওই আমিও একটা মানে খাস বাংলায় বলি, লাথি কুতা খেতে খেতেও কিছুদিন পরে একটা স্টেজে সে চলে আসবে। ট্রু। এবং রাস্তায় নামলে রাস্তা বেড়ে আসে। ট্রু, যদি সেখানে কমিটমেন্ট থাকে। হ্যাঁ, কমিটমেন্ট সব জায়গায়, চুরি করতেও কমিটমেন্ট লাগে, মায়ের খাওয়া কিন্তু এত ইজি না। চুরি করতেও কমিটমেন্ট লাগে। অল রাইট, থ্যাংক ইউ ইমরুল, and I want to thank you for watching, and if you like this, please like and comment and share for others. ততদিন সবাই ভালো থাকবেন for the next episode.